লাস্ট দিন আমরা অধ্যায় 2 শুরু করেছিলাম। তো অধ্যায় 2 এর আমরা আ বাকি শেষের যে অর্ধেকটা সেটা পড়ছিলাম। অফলাইনে আমরা অধ্যায় 2 এর ১ম অর্ধেক পড়েছিলাম। আর এখন পড়ছি অধ্যায় 2 এর লাস্ট অর্ধেক। তো এই অধ্যায় 2 এর যে লাস্ট অর্ধেক আছে সেখানে হচ্ছে আমরা আ গতদিন যেটা পড়েছিলাম মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মোবাইলের যে নেটওয়ার্ক গুলো কিভাবে তৈরি হয়। আর পাশাপাশি পড়েছিলাম আচ্ছা আমি একটু বের করি। তারপর পড়েছিলাম জিএসএম, সিডিএম এর পার্থক্য। এই জিনিসগুলো বলেছিলাম খুব ইম্পোর্টেন্ট। ইনফেক্ট আজকের ক্লাসটা সহ গত ক্লাস এবং আজকের ক্লাস এই পার্টটা খুব ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউ আসে। তো অধ্যায় ২ টা আমি বলেছিলাম যে এইটা হচ্ছে আমাদের বইয়ের সবচেয়ে বড় অধ্যায় ওই অর্থে। কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর প্রশ্ন আসে। তো এইজন্য অধ্যায় ২ টা খুব ইম্পোর্টেন্ট। আমরা লাস্ট দিন মেবি জিএসএম, সিডিএম পর্যন্ত পড়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম জিএসএম আর সিডিএম এর পার্থক্যটা লিখতে। কে যেন আমাকে জমা দিয়েছিল? একটু দেখি। যদি পার্থক্য খুঁজে না পাও, মানে কেউ যদি পার্থক্য আমি জানি বইয়ে আছে। যদি না পাও আমাকে নক দিও। আমি অন্য গ্রুপের অন্য ব্যাচে হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়েছি। কিছুদিন আগে আরেকটা ব্যাচে পড়িয়েছি তাদের ২। ওখানে মোটামুটি সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। সেখানে পার্থক্যগুলো আছে। কারো লাগলে নক দিও, আমি খুঁজে বের করে দিবনে। আর হচ্ছে আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে মোবাইলের প্রজন্ম। মানে এইখানে হচ্ছে প্রচুর এমসিকিউ আছে, প্রচুর প্রশ্ন আছে। তো মোবাইলের গত ক্লাসের পরবর্তী ক্লাস হলো আজকে মোবাইলের প্রজন্ম, মোবাইল জেনারেশন। তো মোবাইলের যে প্রজন্ম আছে, এই মোবাইল প্রজন্মকে আমরা প্রধানত ৫ টা ভাগে ভাগ করি। তবে হচ্ছে মেজর হচ্ছে প্রথম ৪ টা। বর্তমান যে ৫ম প্রজন্ম, তো বর্তমান হচ্ছে ৫ম প্রজন্মটা এখনো ওইভাবে করে আসে নাই বলতে এটা আমাদের আ এটা পরীক্ষামূলক পর্যায়ে এখনো রয়ে গেছে। সবার কাছে এটা এখনো পৌঁছায় নাই পুরোপুরিভাবে। তারপরেও আ আমরা দেখছি যে পরীক্ষামূলকভাবে এটা অনেক জায়গাতেই ব্যবহার হচ্ছে। তবে তোমাদের জন্য ৩য় এবং ৪র্থ প্রজন্ম পরীক্ষার জন্য যদি বলা হয়, বর্তমানে যেহেতু আমরা এই ২ টা প্রজন্ম ব্যবহার করছি 3G আর 4G, এই ২ টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সবগুলাই পড়াবো কিন্তু তোমাদেরকে ৩য় এবং ৪র্থ প্রজন্ম ভালোভাবে পড়তে হবে। তো আমরা ১ম প্রজন্মে চলে যাই। ১ম প্রজন্মের যে মোবাইলগুলো আমি গত ক্লাসে বলেছিলাম যে ১ম আমরা ১৯৭৩ সালের দিকে মোবাইল ফোন আ আবিষ্কার হয়েছে। ১৯৭৩ সালের দিকে মার্টিন কুপার Motorola কোম্পানিতে থাকা অবস্থায় ১ম মোবাইল ফোন আবিষ্কার করেন। আ এরপর এরপর যেটা আছে সেটা হচ্ছে এই ১ম প্রজন্মের মোবাইলগুলাতে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এই প্রজন্মের যে মোবাইলগুলো আছে এইগুলো আমরা জানি যে এগুলোতে অ্যান্টেনা ছিল। মোবাইল ফোনের আকৃতিগুলো অনেক বড় ছিল। বড় মোবাইল ফোন ছিল। মোবাইল ফোনগুলো অনেক ভারী ছিল। আ ব্যাটারিগুলো খুব বড় ছিল। মোবাইল ফোনগুলো যেটা হতো মোবাইল ফোন বেশি দিন যেত না। মানে চার্জ অনেক কম সময় যেত। এগুলো ছিল মোবাইল ফোনের ১ম প্রজন্মের বৈশিষ্ট্য। পাশাপাশি এই প্রজন্মের ফোনগুলাতে তোমার কথা বলার যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা হচ্ছে তোমার খুব বেশি ভালো ছিল না। আ মোবাইল কথা বলা অবস্থায় একটু নড়াচড়া করলেই মোবাইল ডিসকানেক্ট হয়ে যেত। তো এইখানে ইন্টারনেট ছিল, সীমিত পর্যায়ে ইন্টারনেট ছিল। তো ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ ছিল। যেটা পরবর্তীতে ২য় প্রজন্মে একটু ইমপ্রুভ করে। তো এই ১ম প্রজন্মের মোবাইলগুলো অলমোস্ট এরকম ছিল। এখানে কিছু ছবি আছে। এটাও একটা ১ম প্রজন্মের মোবাইল। এটাও একটা ১ম প্রজন্মের মোবাইল। এটাও একটা ১ম প্রজন্মের মোবাইল। তো এই মোবাইলগুলো আকৃতিতে একটু বড় ছিল এবং হচ্ছে এইগুলার ব্যাটারি গুলো একটু বড় ছিল। মোবাইল ফোনগুলো অনেক ভারী ছিল। এখন আমরা যদি বইয়ের ভাষায় পড়তে চাই, বইয়ের কথা বলতে চাই তাহলে ১৯৭৩ সালের দিকে আবিষ্কার হলেও ১৯৮৯ সাল থেকে মানে আরো ৫-৬ বছর পর থেকে তখন গিয়ে হচ্ছে মোবাইল মোটামুটি বাণিজ্যিকভাবে বিক্রি করা শুরু হয়। তো ১৯৭৯ সাল থেকে যে মোবাইলগুলো ১৯৭৯ সাল থেকে শুরু করে ১৯৯০ সাল পর্যন্ত এই সালগুলো এত ইম্পোর্টেন্ট না। তবে ১৯৭৯ সালটা এই শুরুর সালটা একটু ইম্পোর্টেন্ট। ১৯৭৯ সাল থেকে 1979 থেকে শুরু করে হচ্ছে 1990 এই সময়টা মোটামুটি এই যে ১০-১১ বছর এই সময়টাকে ধরা হয় ১ম প্রজন্মের সময়। তো ১৯৭৯ সালটা একটু মনে রেখো এটা হচ্ছে ১ম প্রজন্মের সূচনা। তো এখন যদি আমরা বলি এই ১ম প্রজন্মের যে মোবাইলগুলো ছিল, তো এই মোবাইলগুলোকে বলা হয়তো এএমপিএস অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ১ম প্রজন্মের মোবাইলকে কেন অ্যাডভান্স মোবাইল ফোন বলা হয়? এটা ছিল এএমপিএস অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। এ হচ্ছে অ্যাডভান্সড, এম হচ্ছে মোবাইল, পি হচ্ছে ফোন, এস হচ্ছে সিস্টেম। এএমপিএস হচ্ছে অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। এখন এই ১ম প্রজন্মের যে মোবাইল ফোনগুলো এগুলো হচ্ছে এটার একটা প্রযুক্তির নাম হচ্ছে এএমপিএস। তো ১ম শুরু হয় কোথায়? ১৯৭৯ সালের দিকে
জাপানে প্রথম হচ্ছে বাণিজ্যিকভাবে মোবাইল ফোন শুরু হয়, এবং জাপানে যখন বাণিজ্যিকভাবে মোবাইল ফোন শুরু হয় ওই সময়টাকে ধরা হয় যে প্রথম প্রজন্মের মোবাইলের সূচনা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম প্রজন্মের মোবাইলগুলোর সূচনা হচ্ছে জাপানে হয়েছে ১৯৭৯ সালের দিকে। আর ওই প্রজন্মের মোবাইল ফোনের একটা প্রযুক্তির উদাহরণ হচ্ছে এএমপিএস, অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। এখন যদি বলা হয় প্রথম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য লিখো, পরীক্ষাতে কিন্তু বৈশিষ্ট্য আসতে পারে। তো প্রথম বৈশিষ্ট্য তুমি যেটা লিখবা সেটা হচ্ছে, এগুলো পরে শুনে নোট করে নিও, না হলে আজকের ক্লাসে প্রচুর পয়েন্ট আছে, আমি যদি প্রত্যেকটা নোট করাতে যাই তাহলে আজকে এই 5টা প্রজন্ম আজকে শেষ করা যাবে না। যেহেতু তুমি রেকর্ডটা শুনতে পারবা তখন তোমার নোট করতে সুবিধা হবে। প্রথম হচ্ছে, এই প্রজন্মে যতগুলো মোবাইল ফোন ছিল সবগুলো অ্যানালগ পদ্ধতিতে বা অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করতো। তারা অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করতো। তা আমরা জানি অ্যানালগ সিগন্যাল গুলো কেমন। অ্যানালগ সিগন্যাল গুলো হচ্ছে এরকম: সাইন, কস, এই পালস, এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো এই প্রজন্মের সবগুলো মোবাইল অ্যানালগ পদ্ধতিতে কি করতো, অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহার করতো বা অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করতো। আর হচ্ছে তোমার এইখানে প্রথম এই প্রজন্মে সেলুলার নেটওয়ার্ক শুরু হয়। সেলুলার নেটওয়ার্ক আমি গত ক্লাসে বলেছিলাম, মোবাইলের যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের সেল গুলাকে আমরা কি বলি, সেল বলি। ওই সেলের যে নেটওয়ার্ক সেটা হচ্ছে সেলুলার নেটওয়ার্ক। এর আগে ছিল টেলিফোন নেটওয়ার্ক। আর প্রথম প্রজন্মের প্রথম শুরু হয় সেলুলার নেটওয়ার্ক, সেলুলার নেটওয়ার্ক। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রথম প্রজন্মের যে মোবাইল ফোনগুলো ছিল সেটা হচ্ছে তোমার বেস স্টেশন, যেটা ছিল বেস স্টেশন এবং মোবাইল ফোন দুইটা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতো। মানে মোবাইলের টাওয়ার এবং হচ্ছে মোবাইল ফোন, এই দুইটা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতো। পরবর্তীতে সবগুলো একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করতো, দুই জায়গাতে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হইতো। মোবাইল ফোন এবং হচ্ছে বেস স্টেশন, দুই জায়গাতে কি হতো, দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। এটা প্রথম প্রজন্মের একটা বৈশিষ্ট্য। আর এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। এই শব্দটা তোমরা বারবার শুনবা। এফডিএমএ মানে এই যে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি, এটা তোমরা বারবার শুনবা। তো লিখবা পরে, সেটা হচ্ছে যে এই প্রজন্মের মোবাইল ফোনগুলোতে যে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ব্যবহার করা হতো সেটা ছিল হচ্ছে এফডিএমএ। এফডিএমএ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ফ্রিকোয়েন্সি ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো মনে হয় আমি আগে বলেছি, মনে নেই আমার বলেছি কিনা, মেবি বলেছি। এফডিএমএ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এইটা হচ্ছে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। তো আর কিছু সাধারণ বৈশিষ্ট্য আমি একটু আগে বলছিলাম যে এই প্রজন্মের মোবাইল ফোনগুলো আকৃতিতে বড় ছিল, ওজনে বেশি ছিল। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা বলছিলাম যে কথা চলা অবস্থায় যদি অবস্থানের পরিবর্তন হইতো সেক্ষেত্রে কি হতো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছো সেখানে দাঁড়িয়ে থেকে কথা বলা লাগতো। একটু এদিক সেদিক হলেই, এক পা এদিক সেদিক হলেই তখন কি হতো, কলটা কেটে যেত, কল ডিসকানেক্ট হয়ে যেত। আর হচ্ছে রোমিং সুবিধা ছিল না। রোমিং সুবিধা নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করেছি। রোমিং সুবিধা সেটা হচ্ছে কি, এক ফোনে একাধিক সিম ব্যবহার করা বা একটা ফোনের মধ্যে একটা ফোনের নেটওয়ার্কে সুইচ করে অন্য নেটওয়ার্কে নিয়ে যাওয়া। এই রোমিং ফ্যাসিলিটিটা, যে ইন্টারন্যাশনাল রোমিং ফ্যাসিলিটি, আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। সীমিত পর্যায়ে ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল যে রোমিং সুবিধা সেটা একেবারে ছিল না। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো বৈশিষ্ট্য বলেছি, 5-6টা বৈশিষ্ট্য বলেছি। আর আরো কিছু বৈশিষ্ট্য এখানে বলা যেতে পারে। এখানে প্রথম হচ্ছে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর মেমরি ইউজ করা হয়েছে এই ফোনগুলোতে। আর মাইক্রো প্রসেসরের ব্যবহার শুরু হয়। এখানে কি করা হতো, সেমিকন্ডাক্টর টেলিফোন গুলোতে ছিল না, কিন্তু মোবাইল ফোন গুলোতে কি করা হতো, সেমিকন্ডাক্টর মেমরি বা অর্ধপরিবাহী মেমরি ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টর মেমরি সাথে হচ্ছে কি ব্যবহার করা হতো, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর এটার ব্যবহার শুরু হয়। মানে সীমিত পর্যায়ের এগুলোর ব্যবহার শুরু হয়। প্রসেসর, সি ডাবল এস ওয়ার, প্রসেসর। সেমিকন্ডাক্টর মেমরি মানে অর্ধপরিবাহী মেমরি এবং মাইক্রো প্রসেসর ব্যবহার শুরু হয় কোথায়, প্রথম প্রজন্মে। তো আমি সবগুলো একটু রিমাইন্ড করে দিই। প্রথম প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো আছে ভালো করে শোনো, শুনলে এগুলো মনে থাকবে। প্রথম প্রজন্ম শুরু হয় 1979 সাল, মোটামুটি স্থায়ী হয় 90 সাল পর্যন্ত। এটা প্রথম প্রযুক্তিটা চালু করা হচ্ছে জাপান। প্রথম দিকে যে মোবাইল ফোন গুলো ছিল সেটা হচ্ছে বলা হয়তো এএমপিএস, অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। আর যে চালু করে প্রতিষ্ঠান হচ্ছে এনটিটি। এনটিটি এটা হচ্ছে জাপানের একটা প্রতিষ্ঠান, এনটিটি। এটা হচ্ছে প্রথম চালু করে প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মের মোবাইল ফোন গুলা কি করতো, অ্যানালগ পদ্ধতিতে কি করতো, অ্যানালগ পদ্ধতির যে রেডিও সিগন্যাল এটা ব্যবহার করতো, বা অ্যানালগ পদ্ধতিতে
সিগন্যাল ট্রান্সমিট করতো। এটা বলতে পারি আমরা যে প্রথম প্রজন্মের মোবাইলগুলো অ্যানালগ পদ্ধতিতে সিগন্যাল ট্রান্সমিট করতো। আর হচ্ছে এখানে যেটা ছিল চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই পদ্ধতি ছিল হচ্ছে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। ফোনগুলো আকারে বড় ছিল, ওজনে ছিল বেশি, আর আন্তর্জাতিক রোমিং কোনো সুবিধা ছিল না। তারপর হচ্ছে কথা চলা অবস্থায় যদি তোমার আহ অবস্থানের পরিবর্তন হয়তো সেক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত বা কল কেটে যেত। তারপর হচ্ছে এখানে কি ছিল, আহ অর্ধপরিবাহী মেমোরি এবং সেমিকন্ডাক্টর ব্যবহার শুরু হয়। আর একটা বলেছিলাম ডান পাশের চিত্রের মধ্যে যে বেস স্টেশন এবং মোবাইল স্টেশন, বেস স্টেশন এবং মোবাইল ফোনে দুইটাতে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। আর এই প্রজন্মে প্রথম হচ্ছে সেলুলার নেটওয়ার্ক, এই ব্যবস্থাটা চালু হয়। এইটা ছিল হচ্ছে প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য। অনেকগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে। এখন হচ্ছে আমরা যাব দ্বিতীয় প্রজন্ম। তার আগে প্রথম প্রজন্মের হচ্ছে একটু বলে রাখি যে প্রথম প্রজন্মে যে ইন্টারনেট যে সীমিত পর্যায়ে চালু হয়েছিল সেটা ছিল হচ্ছে জিপিআরএস। আমরা পরে সামনে গেলে দেখবো আরো আরো এগুলো নিয়ে, ইন্টারনেট নিয়ে সামনে আরো কথাবার্তা হবে। তখন আমরা আবার একটু প্রথম প্রজন্মে ব্যাক করব, ব্যাক করে আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলস কথাবার্তা বলবো। তো এই প্রথম প্রজন্মে হালকা জিপিআরএস চালু হয়েছিল, তবে জিপিআরএস টা মোটামুটি 2G নেটওয়ার্কে পুরোপুরি ভাবে ব্যবহার করা হয়। জিপিআরএস হচ্ছে ইন্টারনেটের একটা সুবিধা। আমরা যে ইন্টারনেট গুলো ব্যবহার করি, তোমরা যখন বলো যে স্যার আমি আমার ফোনে, তুমি যখন একজন একজনকে বললো আমার ফোনে এখন 3G, গ্রামে গেলে দেখবা যে 2G হয়ে যাচ্ছে। অনেক সময় গ্রামে গেলে হয়ে যায়, অনেক অনেক সময় গ্রামে গেলে হয়ে যায়, অনেক সময় H+ হয়ে যায়, অনেক সময় 4G লেখা থাকে। এইগুলো হচ্ছে ইন্টারনেটের নেটওয়ার্কের নাম। তো জিপিআরএস ও একটা এরকম নেটওয়ার্কের নাম। একবারে যখন তুমি গ্রামে যাবা, একবার প্রত্যন্ত গ্রাম মনে করো, তোমার নেট ওখানে নাই, তখন দেখবা হচ্ছে তোমার ইয়াতে জি লেখা উঠতেছে। জি, জি মানে হচ্ছে জিপিআরএস, যেটাকে আমরা 1G বলি, অনেক সময় 2G ও বলি। ঠিক আছে? তো এটাকে 1G না, সাধারণত আমরা 2G বলি। আচ্ছা, তারপরে দেখো আমরা দ্বিতীয় প্রজন্মে আসি। দ্বিতীয় প্রজন্মে আসি, ইন্টারনেট নিয়ে আমি একটু পরে আবার কথা বলবো। দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল গুলো আছে সেইগুলোতে হচ্ছে আমরা আহ এইগুলো হচ্ছে প্রথম প্রজন্মের থেকে অবশ্যই বেটার, কারণ প্রথম প্রজন্মে যে অসুবিধাগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করা হয়েছে দ্বিতীয় প্রজন্মে। যেমন হচ্ছে প্রথম প্রজন্মে আমরা একটু আগে বলেছিলাম প্রথম পয়েন্টটাই যে প্রথম প্রজন্মে আমরা কি করতাম, অ্যানালগ পদ্ধতি সিগন্যাল ব্যবহার করতাম। তো এই দ্বিতীয় প্রজন্মে আসার পরেই প্রথমে আমরা কি করলাম, আমাদের যে ট্রান্সমিশন সিস্টেম সেটা ডিজিটাল করে ফেললাম। আমরা এখানে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম করলাম, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে সিগন্যাল ট্রান্সমিট করা শুরু করলাম। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল পদ্ধতিতে সিগন্যাল ট্রান্সমিট করা শুরু করলাম কোথায়, দ্বিতীয় প্রজন্মে। আগেটা ছিল অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল। তার মানে এখানে একটা পার্থক্য তৈরি হয়ে গেল। তার মানে যদি পরীক্ষাতে বলে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের পার্থক্য লিখো, তখন তুমি এটা বলতে পারো যে প্রথম প্রজন্ম ছিল অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ট্রান্সমিট করা হইতো বা সিগন্যাল ট্রান্সমিট করা হইতো, আর দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল পদ্ধতিতে সিগন্যাল ট্রান্সমিট করা শুরু হলো। আচ্ছা, প্রথম প্রজন্মে যেটা ছিল ভয়েস পাঠানো যাইতো না, মানে কথা বলা যেত শুধু, কিন্তু ভয়েস মেসেজ পাঠানো যাইতো না, কারণ তখন এসএমএস সুবিধা ছিল না। এটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। প্রথম প্রজন্মে কিন্তু এসএমএস সুবিধা ছিল না। দ্বিতীয় প্রজন্মে আসার পর এসএমএস এবং এমএমএস এই দুইটা সুবিধা চালু হয়েছে। এসএমএস এবং এমএমএস এই সুবিধা চালু হয়েছে দ্বিতীয় প্রজন্মে। তারপর ভয়েস পাঠানো শুরু হয়েছে দ্বিতীয় প্রজন্মে। এখানে এসে আমরা ভয়েস পাঠানো শুরু করলাম, এসএমএস পাঠালাম, এমএমএস পাঠালাম। তারপর হচ্ছে তোমার মোবাইল ফোনে ইন্টারনেট সুবিধাটা আসলো। আগের যেটা ছিল সীমিত পর্যায়ে ইন্টারনেট, ওটাকে ইন্টারনেট বলাই যায় না। তো হচ্ছে এখানে ইন্টারনেট সুবিধা চালু হয় কোথায়, পুরোপুরি ভাবে দ্বিতীয় প্রজন্মে ইন্টারনেট সুবিধা চালু হয়, যদিও ইন্টারনেট স্পিড ছিল কম, তারপরেও ইন্টারনেট সুবিধা বলতে আমরা যেটা বোঝাই সেটা পুরোপুরি চালু হয়েছে কোথায়, দ্বিতীয় প্রজন্মে। আগের প্রজন্মে ছিল এটা নামমাত্র ইন্টারনেট ছিল। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ইন্টারনেট সুবিধা পুরোপুরি চালু হয়। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে যে জিনিসটা আরো চালু হয় সেটা হচ্ছে আমরা আগেরটাই বলছিলাম যে ওখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস মানে এফডিএমএ ছিল। এখানেও চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি এফডিএমএ ছিল, পাশাপাশি হচ্ছে এখানে টিডিএমএ চালু হয়েছে এবং সিডিএমএ চালু হয়েছে। টিডিএমএ এবং সিডিএমএ তোমাদের আমি পূর্ণরূপে একটা শীট দিয়েছিলাম, মানে যদি না পেয়ে থাকো তাহলে আমাকে একটু মেসেজে লিখে দিও এখনই। যদি পূর্ণরূপে শীটটা অধ্যায় 2 এর একটা পূর্ণরূপে শীট আমি দিয়েছিলাম, যদি না পেয়ে থাকো এখন মেসেজে বললো, আমি তাহলে গ্রুপে তোমাদের আপলোড করে দিই মনে। তো হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি ছিল আগে, চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি, কিন্তু এখানে আসার পর টিডিএমএ এবং সিডিএমএ এই দুইটা পদ্ধতি চালু হলো। টিডিএমএ টা কি? এটা হলো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টিডিএমএ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর হচ্ছে সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই দুইটা পদ্ধতি এখানে অ্যাড হলো আগের সাথে। তো এরপর হচ্ছে এখানে কি কি সুবিধা ছিল, এখানে হচ্ছে তোমার
সীমিতভাবে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা চালু হয়েছে, খুবই অল্পভাবে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা চালু হয়েছে। তোমরা যারা ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা বুঝো না তারা গত ক্লাসটা ভালো করে দেখবে, ওখানে আমি রোমিং নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি 10 মিনিটের মতো। ইন্টারন্যাশনাল NATIONL ইন্টারন্যাশনাল রোমিং ফ্যাসিলিটি চালু হয়েছে কোথায়? দ্বিতীয় প্রজন্মে এটা চালু হলো প্রথম প্রজন্মে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা ছিল না। তারপর হচ্ছে তোমার এনক্রিপশন সিস্টেম ছিল না। এনক্রিপশন সিস্টেম কি? এটা ওদের 6 আছে, তারপর আমি একটু বলে রাখি, তোমাদেরকে আগে মনে হয় বলেছি। এনক্রিপশন সিস্টেম এটা চালু হয় এইখানে দ্বিতীয় প্রজন্মে। এই সিস্টেমটা হচ্ছে ধরো কোন একটা মেসেজ যেন কেউ রিড করতে না পারে, কোন একটা মেসেজ যেন হচ্ছে তোমার মেসেজের প্রাইভেসি যেন নষ্ট না হয়, সেই জন্য কোন একটা ডেটাকে আমরা এনক্রিপশন করি। তো আমি তোমাদের এটা বলেছি আগে তা ক্লাসে, তারপরে দেখো মনে করা যায় কিনা। ধরো আমি তোমাকে পাঠাচ্ছি ABC এই ডেটাটা, তো এনক্রিপশন করে কি করা হয়, ডেটাটাকে চেঞ্জ করা হয়। যেমন এটাকে আমি ধরলাম হচ্ছে সি, মানে আমি 2 ঘর করে লাভ দিচ্ছি, এরপরে বি না লিখে আমি সি লিখছি, 1 ঘর করে লাভ দিয়ে পরটা লিখতেছি। বি এর পর সি না লিখে ডি লিখতেছি, সি এর পর ডি না লিখে ই লিখতেছি। তো কেউ যখন সিডিই দেখবে, দেখে কিন্তু বুঝতে পারবে না যে আমি ABC পাঠিয়েছিলাম। তো এই মেসেজটা আমরা কি করি, চেঞ্জ করে যখন অন্য মেসেজ পাঠাই তখন সেটাকে বলা হয় এনক্রিপশন সিস্টেম। তো হচ্ছে এনক্রিপশন সিস্টেমটা হচ্ছে এখানে প্রথম ব্যবহার করা হলো কোথায়, দ্বিতীয় প্রজন্মে, যেন ডেটার নিরাপত্তা রাখা হয়। তুমি যখন ডেটা পাঠাবা, ডেটা পাঠালে ওই ডেটাটা যেন হচ্ছে কেউ রিড করতে না পারে। অর্থাৎ কেউ যখন ডেটা যদি হ্যাক করে, সিস্টেম যদি হ্যাক করে, সেক্ষেত্রে ডেটা যেন রিড করতে না পারে, সেজন্য ডেটাকে সিকিউর করার জন্য, ডেটার সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এখানে এনক্রিপশন সিস্টেম চালু করলাম প্রথম কোথায়, দ্বিতীয় প্রজন্মে। তাহলে ওভারঅল যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, দ্বিতীয় প্রজন্মে হচ্ছে ডিজিটাল পদ্ধতির সিগন্যাল ট্রান্সমিশন শুরু হলো, তারপর এখানে SMS MMS সুবিধা চালু হলো, এখানে ভয়েস সুবিধা চালু হলো, তারপর ইন্টারনেটের যে কোয়ালিটি সেটা চালু হলো এখানে। এখানে GPRS, EDG, এই নেটওয়ার্ক গুলা, GPRS হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এই পুনরূপ গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসবে। জিপিআরএস হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। তারপর হচ্ছে EDG হচ্ছে এনহ্যান্স ডেটা রেট ফর GSM ইভ্যালুয়েশন। এই পুনরূপ গুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য লাগবে। জিপিআরএস কি, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস এটা হচ্ছে ইন্টারনেটের একটা কোয়ালিটি, যেটাকে বলা হয় ইন্টারনেটের একবার কম কোয়ালিটির ইন্টারনেট, এটাকে বলা হয় জিপিআরএস। আর ইডিজি হচ্ছে এনহ্যান্সড এনহ্যান্সড ডেটা রেট ফর ফর GSM ইভলিউশন। এই হচ্ছে তোমার দুইটা পুনরূপ, এটা একটু ভালো করে পড়ে নিও। এনহ্যান্সড ডেটা রেট ফর GSM ইভলিউশন। আচ্ছা, এখন এখানে দ্বিতীয় প্রজন্মে, তাহলে আমরা প্রথম প্রজন্মের সাথে যদি পার্থক্য করি, তাহলে আমরা এই পার্থক্যগুলো বলতে পারি। প্রথম প্রজন্মে যেটা ছিল না সেটা হচ্ছে এখানে আসছে। আর কল কোয়ালিটি যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম প্রজন্মে যেটা ছিল, কথা বলা অবস্থায় যদি কল কেটে যেত, মানে আমরা নড়ে যেতাম, সেক্ষেত্রে কল কি হতো, কেটে যেত। কিন্তু বর্তমানে সরি, দ্বিতীয় প্রজন্মে কি হলো, এই সমস্যাটা দূর হয়ে গেল। কল আর কাটলো না, কল হচ্ছে কি হতো, কল কাটতো না। তো হচ্ছে এইটা হলো দ্বিতীয় প্রজন্মের একটা অন্যতম বৈশিষ্ট্য। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে কল কোয়ালিটি কি হলো, বেটার হলো, মানে আগের থেকে কল কোয়ালিটিটা অনেক বেটার হলো। তো এই জন্য দ্বিতীয় প্রজন্মটা প্রথম প্রজন্ম থেকে অনেক ফার ফার বেটার হলো, নতুন নতুন ফিচার আসলো। তো আসার পরেও কিছু ঘাটতি রয়ে গেল। ঘাটতিগুলো কি কি? সেটা হচ্ছে তোমার এখানে ইন্টারনেটের যে অবস্থাটা ছিল বেশি ভালো ছিল না, এটা হলো 1 নম্বর ঘাটতি। 2 নম্বর হচ্ছে কলের কোয়ালিটি ওরকম বেটার ছিল না। তারপর এখানে আমরা ভিডিও কল করতে পারতাম না, ঠিক আছে, ভিডিও কল ছিল না। তো এই সুবিধাগুলো আনা হলো আবার তৃতীয় প্রজন্মে। তো দ্বিতীয় প্রজন্মের যে তোমার স্ট্যান্ডার্ড গুলো ছিল, যেমন হচ্ছে এই প্রজন্মে GSM প্রযুক্তি প্রচুর পরিমাণে ব্যবহার হতে লাগলো। GSM, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, GSM সুবিধাটা দ্বিতীয় প্রজন্মে বেশি ব্যবহার করা শুরু হলো। এই GSM এর মধ্যে বিভিন্ন ভার্সন আছে, এইগুলো তোমার MCQ তে কাজে লাগবে। যেমন GSM হচ্ছে 850, তারপর GSM হচ্ছে তোমার 900, 900টা খুবই জনপ্রিয়, 1800 খুবই জনপ্রিয়, 1900 খুবই জনপ্রিয়। এই সবগুলো প্রযুক্তি দ্বিতীয় প্রজন্মে চালু হয়েছে। GSM 850, GSM 900, GSM 1800, GSM 1900, এই সবগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মে চালু হয়েছে। ওকে, তাহলে আশা করি দ্বিতীয় প্রজন্ম বোঝা গেল। এখন আমরা তৃতীয় প্রজন্মে যাব। তো দ্বিতীয় প্রজন্মের সালটা আমি একটু আগে বললাম যে 1979 সাল থেকে 90 সাল ছিল প্রথম প্রজন্ম। আর হচ্ছে 90 এর পর থেকে, আই মিন 91 থেকে ধরো আনুমানিক 2000 সাল পর্যন্ত, এই মোটামুটি 10টা বছর 9টা বছর, 91 থেকে 2000 সাল পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে দ্বিতীয় প্রজন্মের সময়। এরপর হচ্ছে তোমার আহ 3G নেটওয়ার্ক চালু হয় 2001 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা 3G তে যাব। 3G নেটওয়ার্কটা প্রথম চালু হয় কোথায়? জাপানে চালু হয় 2001 সালে।
দ্বিতীয় প্রজন্মের কিছু মোবাইল আছে যেগুলো তোমরা ছোটবেলা দেখছো, তোমাদের বাবারা ব্যবহার করতেন, আমাদের বাবারা ব্যবহার করতেন, আমিও ছোটবেলা আমাদের বাসায় ব্যবহার করছি। ঠিক আছে, এগুলো ছিল দ্বিতীয় প্রজন্ম মোবাইল। এই যে নোকিয়া, এটা কত জন, আমি মডেল ভুলে গেছি, 1100 কিনা, মডেল ভুলে গেছি এখন। এটা কি 1600 কিনা, আমি আসলে ভুলে গেছি। এগুলো খুব ভালো লাগতো গেম খেলতে, সাপের গেম ছিল এগুলোর মধ্যে। আচ্ছা, তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের যে জিনিসটা ছিল, তৃতীয় প্রজন্ম হচ্ছে তোমার আহ এখানে অবশ্যই প্রথমে ইন্টারনেটের দিকে ফোকাস করা হয়েছে। তৃতীয় প্রজন্মে কি ছিল, ইন্টারনেটের দিকে ফোকাস করা হয়েছে। তো তৃতীয় প্রজন্মের যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথমেই তোমরা জানবা, সেটা হচ্ছে 3G চালু হয় প্রথম কোথায়, জাপানে 2001 সালে। 3G চালু হয় কোথায়, জাপানে 2001 সালে, আর বাংলাদেশ আসে হচ্ছে 2012 সালে। এই তিনটা তথ্য খুব ইম্পর্টেন্ট। দেখো, 2001 সালে চালু হয়েছে, বাংলাদেশ আসে 2012 সালে। কত পিছিয়ে আছি আমরা, 10-12 বছর পরে আমরা এখানে 3G পাইছি। জাপানে প্রথম চালু হয় 3G, আর বাংলাদেশে আমরা আহ ইয়ে করি কত সালে, আমরা বাংলাদেশে পাই হচ্ছে 2012 সালে। 2001 সালে আসে জাপানে, জাপান। আর বিডি তে আসে হচ্ছে 2012 সালে, বিডি তে আসে হচ্ছে 2012 সালে। তো এই 3G এর মধ্যে কি কি প্রযুক্তি ব্যবহার শুরু হলো, যেমন এইখানে যে প্রথম প্রযুক্তিটা চালু হলো সেটা হচ্ছে WCDMA, মানে সিডিএমএ কিন্তু WCDMA। সিডিএমএ আমরা একটু আগে বলেছিলাম যে সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর এখানে হচ্ছে চালু হলো WCDMA। WCDMA এটা হচ্ছে মেবি ওয়্যারলেস কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপর হচ্ছে চালু হলো HSDPA, HSDPA এটা হচ্ছে হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, এটাকে বলা হয়। HSDPA মানে হচ্ছে হাই স্পিড স্পিড ডাউনলিংক, WN হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, PSCK, প্যাকেট অ্যাক্সেস। এই প্রযুক্তিটা চালু হয় কোথায়, তৃতীয় প্রজন্মে, হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, এটা হচ্ছে HSDPA। তারপর একটু আগে বললাম WCDMA, আরেকটা চালু হয় UMTS, মানে হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। UMTS, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। এই প্রযুক্তিটা চালু হয় হচ্ছে তৃতীয় প্রজন্মের, এগুলো সবগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি। আর HSPA ছিল হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস, এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের। তারপর EDG, GPRS, এগুলো তো ছিলই, এগুলো তো আগেই ছিল, এগুলো তো আছেই স্টিল, এগুলো আগেই ছিল, সাথে হচ্ছে তোমার আর নতুন গুলো কিছু যোগ হলো। আচ্ছা, আজানটা শেষ হোক, আমি একটু ওয়েট করি, আজানটা শেষ হলে আমি শুরু করব।
আচ্ছা, তো আমি হচ্ছে যেটা বলছিলাম যে তৃতীয় প্রজন্মের যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে WCDMA, HSPA ইত্যাদি ইত্যাদি। তো এখানে তৃতীয় প্রজন্ম বলতে আমরা একসময় শুধু 3G কে বুঝতাম, কিন্তু এরপরে 3G আসলো, তারপর বলা হয়তো 3.5G, তারপর বলা হয় 3.5 এর বেশিও আসে, 3.8Gও আছে, 3.9Gও আছে। তো একটা হচ্ছে 3G, একটা হচ্ছে 3.5G, আর একটা হচ্ছে 3+, মানে 3G প্লাস, অর্থাৎ 3G এর বেশি। তো এই মোটামুটি তিন ধরনের ইয়ে ব্যবহার করা হলো, তারপর হচ্ছে 3.5G, আর হচ্ছে আরেকটা বলা হচ্ছে 3G+। 3G+টাকে বলা হয়তো টার্বো 3G, মানে 3G থেকে বেশি হলে এটাকে বলতাম আমরা টার্বো 3G। প্রথমের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে আমরা আগের দুইটা প্রজন্মে হচ্ছে ব্যবহার করতাম সার্কিট সুইচিং সিস্টেম। আমরা আগের প্রজন্মে এগুলোতে ব্যবহার করতাম সার্কিট সুইচিং সিস্টেম। আর এইখানে ব্যবহার করা শুরু করলাম প্যাকেট সুইচিং সিস্টেম, মানে ডেটা প্যাকেট আমরা সিগন্যাল ট্রান্সমিশনের সময় পাঠাইতাম। তো এখানে শুরু হলো প্যাকেট সুইচিং সিস্টেম। প্যাকেট সুইচিং সিস্টেম আগেরটাই ছিল হচ্ছে প্রথম প্রজন্মে, দ্বিতীয় প্রজন্মে ছিল সার্কিট সুইচিং সিস্টেম, আর এইখানে আমরা ব্যবহার করা শুরু করলাম প্যাকেট সুইচিং সিস্টেম। তারপর হচ্ছে আমরা কি করলাম এখানে ডিজিটাল সিস্টেম পুরোপুরি ভাবে ব্যবহার করা শুরু করলাম। দ্বিতীয় প্রজন্মে মোটামুটি শুরু করেছিলাম, আর পুরোপুরি ভাবে আমরা ডেটা এবং ভয়েস সবকিছু পাঠানোর জন্য ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিশন সিস্টেম পুরোপুরি ভাবে ব্যবহার করা শুরু করলাম। আর এখানে হচ্ছে আমরা ভিডিও কল পাঠানোর সুযোগ পেলাম, প্রথম ভিডিও কল পাঠানোর সুযোগ পেলাম। আহ তারপর হচ্ছে এখানে ইন্টারনেটের গতি হচ্ছে অনেক বেশি ছিল এখানে। তারপর হচ্ছে আগের আগের এখানে কোনো ধরনের ভিডিও কনফারেন্সিং সুবিধা ছিল না, এখানে আমরা ভিডিও কনফারেন্সিং সুবিধা পেলাম। খুব দ্রুত ছবি, ভিডিও বা হচ্ছে যে কোনো মেসেজ আদান প্রদান করা শুরু হলো এখানে। তারপর হচ্ছে ভালোভাবে ইমেল পাঠানো শুরু হলো। তারপর হচ্ছে আন্তর্জাতিক রোমিং সুবিধাটা সুন্দরভাবে এখানে ব্যবহার করা শুরু হলো, মানে ভালো মানের আন্তর্জাতিক রোমিং সুবিধা। তারপর হচ্ছে ডেটা ট্রান্সফার রেট খুব বেশি, 2 Mbps এর প্লাস, 2 Mbps বা তার থেকে বেশি ছিল। তারপর হচ্ছে এখানে সিডিএম এর বিভিন্ন ভার্সন চালু হলো, যেমন সিডিএমএ 2000। হ্যাঁ, মানে সিডিএম এর আরো আধুনিক ভার্সন, ডাব্লিউসিডিএমএ ডাব্লিউসিডিএমএ তারপর হচ্ছে সিডিএমএ 2000, তারপর হলো টিডিসিডিএমএ, এরকম বিভিন্ন ধরনের চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি, বা যেটাকে বলা হয় সিগন্যাল এনকোডিং সিস্টেম। সিগন্যাল এনকোডিং সিস্টেম মানে তুমি যখন সিগন্যালকে পাঠাবা, ওই পাঠানোর সময় সিগন্যালটাকে যে অ্যাঙ্গেল থেকে ভাগ করা হয়, এটা কি টাইমের টাইমের রেসপেক্টে ভাঙা হচ্ছে না হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, এইটার উপর বেসিস করে আমরা হচ্ছে সিগন্যালটাকে বিভিন্ন সিস্টেমে ভাগ করি, যেটাকে বলা হয় সিগন্যালের চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি, অথবা বলা হয় সিগন্যাল এনকোডিং সিস্টেম। সিগন্যাল এনকোডিং সিস্টেম বা চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি, এগুলোতে শুরু হলো টিডিসিডিএমএ, ডাব্লিউসিডিএমএ, সিডিএমএ 2000, এরকম নতুন নতুন ভার্সন অ্যাড হলো। তারপর হচ্ছে এখানে ব্যান্ডউইথ খুব বেশি পাওয়া গেল, ডেটার নিরাপত্তা অনেক বেশি, মানুষের আস্থা অনেক এখানে বেড়ে গেল। তারপর হচ্ছে এখানে ইন্টারনেট সুবিধাটা সবসময়, মানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়া গেল। মাল্টিমিডিয়া সার্ভিসের মাল্টিমিডিয়া ফোনগুলো এখানে ব্যবহার করা শুরু হলো, স্মার্টফোন ব্যবহার করা শুরু হলো। এরকম অনেক সুবিধা আছে, সুবিধা কোনো শেষ নাই। তারপর হচ্ছে এখানে কিছু অসুবিধা তৈরি হলো, যেমন এখানে বিদ্যুৎ খরচ বেশি হয়, যেহেতু স্মার্টফোন, বিদ্যুৎ খরচ বেশি, ব্যাটারি বেশি দিন লাস্টিং করতো না। ঠিক আছে, তারপর হচ্ছে কি হতো, খরচ বেশি হতো, মানে কলের রেটটা একটু বেড়ে গেল। যদিও আমরা কম পেয়েছি, মানে কল রেট কমছে, কিন্তু কমেছে ওই হিসাবে যে হচ্ছে এটার কাস্টমার বেশি সেই হিসাবে কমেছে, কিন্তু যে প্রযুক্তি সেই অনুযায়ী হচ্ছে তোমার এই কলের রেট বা অন্যান্য জিনিসের দামটা হচ্ছে তুলনামূলক বেশি। তারপর হচ্ছে তোমার আহ এই তো মোটামুটি এগুলা বললেই হবে, আমি আমার 7-8টা মনে হয় বলে ফেলছি। আমি হচ্ছে কি কি বলেছি, যে নতুন নতুন সিগন্যাল এনকোডিং সিস্টেম চালু হলো, উচ্চ গতির ডেটা ট্রান্সফার রেট চালু হলো, মানে ব্যান্ডউইথ অনেক বেশি, আন্তর্জাতিক রোমিং সুবিধা, ভালো মানের আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হলো, ভিডিও কল শুরু হলো, ভিডিও কনফারেন্সিং শুরু হলো, তারপর হচ্ছে ব্যান্ডউইথ অনেক বেশি, ডেটা নিরাপত্তা বেশি, তারপর হচ্ছে তোমার নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়া গেল, মাল্টিমিডিয়া সার্ভিস চালু হলো, স্মার্টফোন এখানে ব্যবহার করা গেল। ঠিক আছে, এরকম অসংখ্য সুবিধা আছে। আমরা যেসব সুবিধাগুলো দেখি সবই হচ্ছে 3G আর 4G তে লেখা যাবে। ঠিক আছে, আমরা যা যা দেখি সবই হচ্ছে 3G 4G তে ব্যবহার করা যাবে। স্মার্টফোনের যত সুবিধা আছে প্রায় সবই হচ্ছে 3G তে লেখা যাবে, আর সবই হচ্ছে 4G তে লেখা যাবে। সব 4G তে লেখা যাবে, কিছু কিছু 3G তে লেখা যাবে। তো 3G তে যা যা বলছি 4G তে মোটামুটি সবই আছে। 4Gর যে প্রজন্মটা, এটাকে বলা হয় লং টার্ম ইভলিউশন বা LTE, লং টার্ম ইভলিউশন। 3G প্রথম চালু হয় কোথায়? 3G চালু হয়, সরি, 4G চালু হয় কোথায়? এটা 2009 সালে চালু হয়। এটা হচ্ছে তোমার চালু হয় কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে চালু হয় 2009 সালে, দক্ষিণ কোরিয়া।
তো এই 4G টাতে হচ্ছে স্পিড অনেক বেশি ছিল। এইটা হচ্ছে তোমার বলা হয় যে 4G স্পিড হচ্ছে 4G স্পিড হচ্ছে 3G র চেয়ে 4G স্পিড হচ্ছে 3G র চেয়ে অলমোস্ট 40 গুণের মতো বেশি। এটা বলা হয় যে 3G র স্পিডের চেয়ে 4G র স্পিড অলমোস্ট 40 গুণ বেশি। তারপর হচ্ছে এখানে হাই ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি এখানকার সিগন্যাল ট্রান্সমিশন সিস্টেমে ফ্রিকোয়েন্সি অনেক হাই। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অনেক হাই, ব্যান্ডউইথ অনেক হাই। তারপর হচ্ছে ডেটার নিরাপত্তা আগের থেকে অনেক বেশি বাড়লো। তারপর 3D যে ইমেজ, 3D ইমেজ এটা হচ্ছে 3G তে ব্যবহার করা যেত না। 4G তে আমরা যে থার্ড ডাইমেনশনের ইমেজ ব্যবহার করা শুরু করলাম। 3G ভিডিও, তারপর হচ্ছে 3G ইমেজ, বেশ করে 3G ইমেজটা হচ্ছে এখানে চালু হলো। তারপর হচ্ছে মোবাইলের ব্রডব্যান্ড সুবিধা চালু, মানে মোবাইল ফোনের মধ্যে ব্রডব্যান্ড সুবিধা চালু হয়ে গেল। আর 3G এর মধ্যে যা যা আছে, যেমন হচ্ছে 3G তে আমরা মোবাইলের টেলিভিশনের যে ফিচারটা, এটা হচ্ছে 3G থেকে 4G তে বেটার। আমরা এখন মোবাইলের মধ্যে টিভি দেখতে পারি, সব ধরনের চ্যানেল মোবাইলেই ধরা যায়। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এই প্রজন্মেও তোমার প্যাকেট সুইচিং ব্যবহার করা শুরু হলো। তবে আমরা বলছিলাম যে প্রথম আর দ্বিতীয় প্রজন্মে আমরা ব্যবহার করতাম সার্কিট সুইচিং, তৃতীয় প্রজন্মে ছিল প্যাকেট সুইচিং, আর চতুর্থ প্রজন্মে এসে আরেকটু আপডেট হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হতো। এখানে প্যাকেট সুইচিং এর থেকে চলে গেল সুইচ করে কোথায়, ইন্টারনেট প্রোটোকলে। সবকিছু হচ্ছে ইন্টারনেট প্রোটোকল নির্ভর, মানে আমরা কল করার সময় ভিওআইপি ব্যবহার করছি, তোমার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এগুলো সব 4G কামাল। তো এইগুলো হচ্ছে তোমার, এইগুলোকে বলা হয় আইপি নির্ভর নেটওয়ার্ক। ঠিক আছে? আইপি নির্ভর নেটওয়ার্কটা চালালো কোথায়, 4G তে। এরপর হচ্ছে তোমার আছে 5G। 5G টা তো ইম্পর্টেন্ট না, কারণ 5G টা যেহেতু ডেভেলপিং পর্যায়ে আছে, এটা এটা একটা ইনিশিয়াল স্টেজে আছে, এই জন্য 5G টা ইম্পর্টেন্ট না। 3G আর 4G টা খুব বেশি ইম্পর্টেন্ট। তো 3G থেকে 4G যেমন স্পিড ছিল 40 গুণের মতো বেশি, 5G টাও 4G থেকে অলমোস্ট প্রায় 40-50 গুণ বেশি স্পিড পাওয়া যাবে এরকম ধারণা করা হচ্ছে। আমাদের দেশে আস্তে আস্তে ধরো 4-5 বছর লাগবে এই প্রযুক্তি যদি আমরা পেতে যাই, তাহলে আরো 4-5 বছর, মানে 4-5 বছরের মতো ওয়েট করতে হবে যদি পুরোপুরি 5G পেতে চাই। আর বেশি ওয়েট করা লাগতে পারে। তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের 5টা প্রজন্ম। তোমাদের যেটা করতে হবে, 3G, 4G আর 2G এই 3টা পড়তে হবে। 3G টা সবচেয়ে বেশি পড়তে হবে। 2G টা একটু লাগবে, কারণ 2G আর 3G এর পার্থক্যটা পরীক্ষায় আসতে পারে। তো তোমরা যেটা আমাকে জমা দিবা সেটা হচ্ছে 2G এবং 3G এর পার্থক্য। এই পার্থক্যটা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে জমা দিবা নেক্সট ক্লাসের আগে। 2G এবং 3G এর পার্থক্য। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। আমি এর আগে যদি সময় পাই তাহলে তোমাদের একদিন ক্লাস নিব। যদি আমার সময় হয় আরকি, আমার অন্য ব্যাচের গ্যাপে যদি কোনো সময় পাই তোমাদের আমি গ্রুপে জানাই দিবনে। তোমাদের সাথে টাইম মিললে আমি ক্লাস নিব। আর হচ্ছে এখানে এই অংশটা থেকে প্রচুর এমসিকিউ আছে। তোমাদের বইটা যেহেতু নতুন, আর তোমাদের বই যেহেতু নতুন, সেখানে অনেক আপডেট জিনিসপত্র পাওয়া যাবে। তোমরা একটু বইটা ভালো করে পড়ো। বইয়ের মধ্যে প্রচুর এখানে দেখবা এই 2G, 3G, জিপিআরএস নিয়ে আলাদা বর্ণনা আছে, জিএসএম নিয়ে আলাদা বর্ণনা আছে, সিডিএম নিয়ে আলাদা বর্ণনা আছে, ইডিজি নিয়ে আলাদা বর্ণনা আছে। এইগুলো একটু সুন্দর করে পড়বা। ঠিক আছে? বোঝার চেষ্টা করবা। এই জিনিসগুলো একটু কঠিন, কারণ এগুলো হচ্ছে তোমার অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে পড়ানো হয়। যারা সিএসসি পড়ে, সিএসসি তেও কম পড়ানো হয়। যারা আইসিটি তে পড়ে, টেলিকম ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তাদেরকে এগুলো পড়ানো হয়। এই সেম জিনিসগুলো পড়ানো হয়। তো সেই হিসাবে এগুলো একটু কঠিন এইচএসসির জন্য। কিন্তু তুমি যদি একটু পরে একটু চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। একটু বুঝতে পারলে দেখবা তোমার জন্য এগুলো সহজ হয়ে যাবে। এবং সেইগুলো আমাদের এমনি জানা দরকার। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেহেতু মোবাইল ডেইলি ব্যবহার করছি, মোবাইলের বিভিন্ন প্রযুক্তি আমরা ডেইলি ব্যবহার করতেছি, সেই হিসাবে এই ইন্টারনেট গুলো কিভাবে আসতেছে, কোত্থেকে আসতেছে, এটা ডেভেলপমেন্ট কিভাবে হলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা এমনিতেই জরুরি। আমরা এমনি প্র্যাকটিক্যালি যদি ব্যবহার করি সেই হিসেবেই জানা দরকার, বইয়ের পড়ার জন্য না। তো এর পাশাপাশি তোমার অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে স্মার্টফোনের বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে? স্মার্টফোনের বৈশিষ্ট্য। তো যদি তোমরা হচ্ছে 3G, 4G পড়ে থাকো তাহলে কিন্তু স্মার্টফোনের বৈশিষ্ট্য তুমি লিখতে পারবা। স্মার্টফোনের বৈশিষ্ট্য লিখতে পারবা। স্মার্টফোনের 3G র যে বৈশিষ্ট্যগুলো আছে, যেখানে ভিডিও কল সুবিধা পাওয়া যায়, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সুবিধা পাওয়া যায়, ইন্টারনেট স্পিড অনেক বেশি। এই সবকিছুই তোমার হচ্ছে স্মার্টফোনে পাওয়া যাবে। 3D 3D ছবি দেখা যায়। ঠিক আছে? ভালো কোয়ালিটির ভিডিও করা যায়। ঠিক আছে? কল কোয়ালিটির ব্যাটারি হচ্ছে দীর্ঘ সময় যায়। এটা হচ্ছে তোমার র‍্যাম-রম খুব, মানে প্রসেসর হচ্ছে খুব ভালো, এবং হচ্ছে খুব স্পিডে কাজ করা যায়। এই যা সুবিধা আছে সবকিছু হচ্ছে স্মার্টফোনের সুবিধা। তো তোমাকে যদি বলে স্মার্টফোনের সুবিধা কি? তাহলে এটা তুমি লিখবা, বা স্মার্টফোনের বৈশিষ্ট্য কি? তাহলে এগুলো লিখবা। ঠিক আছে? স্মার্টফোনের সুবিধা বা বৈশিষ্ট্য এটা আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যদি বলা হয় জি মানে কি, ই মানে কি, আমাদের মোবাইলে যে দেখি, তো এখানে মোটামুটি একটা হালকা ধারণা দেওয়া আছে। এখানে জি মানে হচ্ছে আমরা বলি জিপিআরএস, ইন্টারনেটের সর্বনিম্ন কোয়ালিটি। ই মানে হচ্ছে ইডিজি, একটু বেশি। তারপর হচ্ছে এইচ মানে হচ্ছে 3.5G, এইচ প্লাস হচ্ছে 3.75G বা 3.8G, এলটিই হচ্ছে 4G।
এই পেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আ এটা মানে এই এক্সাক্ট এটাই না 3.75 না, অনেক সময় 3.9 ও বলে, অনেক সময় 3.8 ও বলে। তো আমরা যখন মোবাইলে H দেখি, H+ দেখি, দেখে এগুলা বুঝবো। ক্লাসটা কেটে গেলে জয়েন করার দরকার নাই। তোমরা হচ্ছে এই ক্লাস